প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম দফার ভোটের পর আমরা সকলেই জানি যে 19শে এপ্রিল তিনি বহুদিন বাদে আরএসএস এর সদর দপ্তর গিয়েছিলেন, নাগপুরে রাত্রিবাস করেছেন এবং তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি একটা অতিরিক্ত মাত্রার আগ্রাসন এবং বিশেষ করে মুসলিম বিরোধিতা। কংগ্রেস বিরোধিতা তিনি করবেনই, রাজনৈতিক দল হিসেবে বিজেপির নেতা হিসেবে কংগ্রেস বিরোধিতা তিনি করবেন, সেটা প্রত্যাশিত। কিন্তু একই সঙ্গে প্রত্যাশিত যে নির্বাচন বিধি মেনে চলা, জনপ্রতিনিধিত্ব আইন মেনে চলা, দেশের আইন মেনে চলা একজন নাগরিক তথা দেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি বিভেদমূলক, উস্কানিমূলক, প্ররোচনামূলক কথাবার্তা বলবেন না। বাঁশওয়ারাতে গিয়ে রাজস্থানে তিনি কি বললেন? কংগ্রেস ক্ষমতায় আসলে দেশের মানুষের অর্থাৎ হিন্দুদের সম্পদ কেড়ে নেবে, বন্টন করবে কাদের মধ্যে? অনুপ্রবেশকারী এবং যাদের বেশি বাচ্চা হয় তাদের মধ্যে। যাদের বেশি বাচ্চা হয়টা নিয়ে আমি একটু পরে বিস্তারিত আসছি। ইঙ্গিত তো অবশ্যই হিন্দুত্ববাদী রাজনীতির যা ইঙ্গিত মুসলিমদের দিকে, এবং সংখ্যাতত্ত্ব পরিসংখ্যানের দিক থেকেও এটা প্রতিষ্ঠিত সত্য যে এখনো পর্যন্ত সামান্য হলেও মুসলিমদের মধ্যে টোটাল ফার্টিলিটি রেট, অর্থাৎ একজন মুসলিম মহিলা যত বাচ্চার জন্ম দেন সে হারটি, আমি অন্য সম্প্রদায়ের সঙ্গে তুলনা করছি না, একজন হিন্দু মহিলা যত বাচ্চার জন্ম দেন তার থেকে সামান্য বেশি। কিন্তু এ প্রসঙ্গে আমি পরে বিস্তারিত আসব। কিছুদিন আগে নীতিশ কুমার ছিলেন বিজেপির সঙ্গে, ছেড়ে এসেছিলেন ইন্ডিয়া ব্লকে, আবার ফিরে গিয়েছেন বিজেপির সঙ্গে। তিনি লালু প্রসাদ যাদবের প্রতি কটাক্ষ করেছেন তার সন্তান সংখ্যার জন্য। তার লালু প্রসাদ যাদবের সন্তান সংখ্যা মোট 9। কংগ্রেস নেতা, যুব কংগ্রেস নেতা শ্রীনিবাস, তিনি এক্স হ্যান্ডেলে, মানে সাবেক টুইটার হ্যান্ডেলে, এক্স হ্যান্ডেলে একটি টুইট করেছেন। তাতে আমি দেখলাম তিনি লিখেছেন যে নরেন্দ্র দামোদর দাস মোদী, দেশের যিনি প্রধানমন্ত্রী, তার ঠাকুরদার ছিল 6 পুত্র, যার মধ্যে দামোদর দাস মোদীর সন্তান হচ্ছেন নরেন্দ্র দামোদর দাস মোদী। দামোদর দাস মোদী এবং তাঁর স্ত্রী হীরাবেন, নরেন্দ্র মোদীর মাতৃদেবী, তাদেরও 5 পুত্র, 1 কন্যা। অবশ্যই তিনি আগের প্রজন্মের মানুষ, সেই প্রজন্মে একাধিক সন্তান, অনেক বেশি সংখ্যক সন্তান মানুষের হতো। একথা সকলেরই জানা। অর্থনৈতিক প্রগতির সঙ্গে সঙ্গে আর্থিক অবস্থা ক্রমশ ভালো হওয়ার সঙ্গে সঙ্গে সন্তানের জন্মের হার কমে যায়। এটা সারা পৃথিবীতে সত্য, দেশের মধ্যে, আমাদের দেশের মধ্যে সমস্ত জায়গায় সত্য। বিভিন্ন রাজ্যের পরিসংখ্যান তুলনা করলে দেখা যায়, আমি শিগগিরই করতে যাচ্ছি, এবং ধর্ম নির্বিশেষে, জাতি বর্ণ নির্বিশেষে সত্য। জন্মের হার নিয়ে নানা রকম গল্প কথা আরএসএস তথা সংঘ পরিবার ছড়িয়ে থাকে। বাস্তব সত্যটা কি? বাস্তব সত্যটা একটা সরকারি পরিসংখ্যান থেকেই পাওয়া যায়, যাকে বলা হয় ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে। আমাদের দেশে এই ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের 6ষ্ঠ পর্যায়ের পরিসংখ্যান নেওয়ার কাজ এখনো চলছে। সর্বশেষ যে তথ্য সামনে আছে সেটা হচ্ছে 5ম পর্যায়। 5ম পর্যায়ের ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের পরিসংখ্যান নেওয়া হয়েছিল 2020 সাল পর্যন্ত, তারপরে তার রিপোর্ট এসেছে। সেই সার্ভেতে কি বলছে? আমি সার্ভে রিপোর্টের, যখন বেরিয়েছিল সার্ভে রিপোর্টের একটি রিপোর্ট আপনাদের চোখের সামনে ফেলছি। দেখতে পাচ্ছেন, এটা ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার ওই সময়কার রিপোর্ট। ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার তারিখটা আমি এখানে পড়তে পারছি না, ওই সময় 2020 সালে যখন সার্ভে রিপোর্ট বেরিয়েছিল সেই সময়কার রিপোর্ট। NFHS5 ডেটা, টোটাল ফার্টিলিটি রেট ডিপস sharpest decline among Muslims.
সারা দেশেই সামগ্রিকভাবে টোটাল ফার্টিলিটি রেট অর্থাৎ জন্মহার কমছে। শার্পেস্ট ডিক্লাইন সব থেকে দ্রুত হারে পড়ছে মুসলিমদের মধ্যে। 2015-16 সালে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে চতুর্থ পর্যায়ে সার্ভেটা করা হয়েছিল, আর এটা করা হয়েছে 19-20 সালের তথ্য নিয়ে। এই ক বছরে যে তফাৎটা দেখা গেছে সেটা কি? সাধারণভাবে সারা দেশের মধ্যে ফার্টিলিটি রেট, টোটাল ফার্টিলিটি রেট, জন্মহার 2-এর কমে চলে এসেছে। যে যাই মিথ্যা প্রচার করুক, আমাদের বিদগ্ধ দর্শকদের তাদের জানা উচিত ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের উপরে কোনো তথ্য নেই। সরকারি পরিসংখ্যান, এটা সরকারের সংগ্রহ করা ডেটা, বিরাট বড় স্যাম্পলের উপরে সার্ভে করা হয় সারা দেশ জুড়ে। সেই সার্ভে বলছে আমাদের দেশে টোটাল ফার্টিলিটি রেট 2-এর নিচে চলে এসেছে। 2.1। একজন মহিলার যদি গড়ে 2.1টি বাচ্চা হয়, মানে 0.1 তো বাচ্চা হতে পারে, মানে 10 জন মহিলা মিলে যদি 21টি বাচ্চা হয়, তাহলে সেটাকে বলা হয় সাস্টেনেবল ফার্টিলিটি রেট, অর্থাৎ তাতে জনসংখ্যা সমান স্তরে থাকে। 2 হলে তার মানে আস্তে আস্তে জনসংখ্যা ভবিষ্যতে কমতে যাচ্ছে। আজ থেকে 30 বছর আগে যে বলা হতো ভারতে জনবিস্ফোরণ হবে, সামগ্রিকভাবে জনবিস্ফোরণের ফলে সম্পদে টান পড়বে, সেটা পরিসংখ্যান অনুযায়ী আর সত্য নয়। চীনের যেমন জনসংখ্যা স্টেবিলাইজ করে গিয়েছে, ভারতেরও জনসংখ্যা অচিরেই স্টেবিলাইজ করে যাবে এবং তারপর ক্রমশ কমবে। এটা হচ্ছে সারা দেশের সামগ্রিক জনসংখ্যা। এরপর যদি আমরা ধর্মভিত্তিক জনসংখ্যার পরিসংখ্যান নেই, ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে চতুর্থ এবং পঞ্চমটার মধ্যে তুলনা করি, তাহলে আমরা কি দেখব? তাহলে আমরা দেখব যে হিন্দুদের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির, সারা দেশের কথা ধরলে, টোটাল ফার্টিলিটি রেট 2.1 থেকে কমে 1.9-তে চলে এসেছে। 2.1 থেকে কমে 1.9-তে চলে এসেছে। মুসলিমদের মধ্যে কমেছে, কিন্তু তা সত্ত্বেও মুসলিমদের মধ্যে সত্যি বেশি। ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে সর্বশেষ সার্ভে অনুযায়ী বলছে মুসলিমদের মধ্যে 2.3, যেটা কিন্তু আগে ছিল 2.6। অর্থাৎ মুসলিমদের মধ্যে বেশি হারে কমেছে, 0.3% কমেছে। হিন্দুদের মধ্যে 0.2% কমেছে। এই হার বজায় থাকলে পরবর্তী ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভেতে না হোক, পরবর্তী জনসংখ্যার সময়, জনসংখ্যা জনগণনা যখন হবে, আশা করা যায় একদিন হবে, হচ্ছে না, 2021 সাল থেকে কোনো কারণে সরকার করছে না, যখন করবে তখন দেখা যাবে, বিশেষজ্ঞরা বলছেন যে অর্থনীতি এ বিষয়ে যারা স্টাডি করেন তারা বলছেন যে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হারও টোটাল ফার্টিলিটি রেটের, ওই সাস্টেনেবল ফার্টিলিটি রেটের মধ্যেই চলে আসবে, 2.1-এর মধ্যেই চলে আসবে। এরপরে যে ধর্মের সঙ্গে জনসংখ্যা যুক্ত করা হয়, যা নরেন্দ্র মোদী করেছেন অন্যায়ভাবে, সেটা সম্পর্কে তথ্য কি বলছে? ওই হিন্দু মুসলিমের জনসংখ্যা বৃদ্ধির যে হার, টোটাল ফার্টিলিটি রেট, সেটা আমরা তুলনা করছি। এবার আমরা দুটি রাজ্য তুলনা করছি, উত্তরপ্রদেশ এবং তামিলনাড়ু। আমরা জানি শিক্ষায়, সাক্ষরতায়, মহিলাদের ক্ষমতায়নে, সার্বিকভাবে মাথাপিছু আয়, সমস্ত দিক থেকেই তামিলনাড়ু উত্তরপ্রদেশের থেকে অনেক এগিয়ে থাকা রাজ্য। হিন্দুদের মধ্যে টোটাল ফার্টিলিটি রেট উত্তরপ্রদেশ হচ্ছে 2.29, জাতীয় গড়ের থেকে অনেক বেশি। তামিলনাড়ুতে সেটা হচ্ছে 1.75, সাস্টেনেবল ফার্টিলিটি রেট থেকে কম। ওই উত্তরপ্রদেশে মুসলিমদের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 2.66, সেটা তামিলনাড়ুতে গিয়ে হয়ে যায় 1.93। অর্থাৎ কি না, তামিলনাড়ুতে মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধির হার
উত্তরপ্রদেশে বা অন্য অনুন্নত জায়গায় হিন্দুদের জনসংখ্যা বৃদ্ধির হারের থেকে অনেক কম। কারণ আবারও বলছি, সর্বদেশে সর্বকালে সর্বজনগোষ্ঠীর মধ্যে এটা সত্য যে অর্থনৈতিক উন্নতির সঙ্গে জনসংখ্যা বৃদ্ধির হারের সম্পর্ক আছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে। একটা যদি বাড়ে তাহলে অন্যটা কমে। এইসব তথ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানা থাকা সত্ত্বেও তিনি যেভাবে ভোটের বাজারে স্পষ্ট সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন, এবং যার বিরুদ্ধে শুধু কংগ্রেস বা সিপিআইএম এর মতো রাজনৈতিক দল নয়, যার বিরুদ্ধে নাগরিক সমাজের একটা বড় অংশ নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে, এবং তারা বলছে এটা নির্বাচন কমিশনের পরীক্ষা, নির্বাচন কমিশনকেই পরীক্ষা দিতে হচ্ছে যে প্রধানমন্ত্রীর উপর আদর্শ নির্বাচন বিধি প্রযোজ্য হবে কি হবে না। রাজস্থানের পরদিনই প্রধানমন্ত্রীর জনসভা ছিল আলিগড়ে, উত্তরপ্রদেশের মুসলিম প্রধান আলিগড়ে। আলিগড় পশ্চিম উত্তরপ্রদেশের মধ্যেই পড়ছে, দিল্লির লাগোয়া সামান্য দক্ষিণে। পশ্চিম উত্তরপ্রদেশের প্রথম অংশে ভোট হয়ে গিয়েছে, এবং পর্যবেক্ষকদের মতে সেখানে ভোটে মুসলিমরা যেভাবে এসে ভোট দিয়েছেন সেই তুলনায় হিন্দুদের মধ্যে ভোটের হার কম ছিল, যেটা বলা হচ্ছে বিজেপির উদ্বেগের একটা কারণ। আলিগড়ে গিয়ে কি বললেন নরেন্দ্র মোদী? বিজেপির নেতা নরেন্দ্র মোদী কথা এখানে বলবো। তিনি বলছেন যে আমাদের মা বোনেদের মঙ্গলসূত্র ছিনিয়ে নেবে কংগ্রেস। এর থেকে প্রকাশ্য প্রকট ধর্মীয় উস্কানিমূলক উক্তি আর কি হতে পারে? কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী আগাগোড়া এইখানে উল্লেখ করছেন শাহজাদা বলে, অর্থাৎ কিনা একটা মুসলিম ইসলামী শব্দ একটি, শাহজাদা অর্থাৎ কিনা রাজপুত্র, কিন্তু রাজপুত্র বলছেন না, শাহজাদা বলছেন। এবং 2006 সালে মনমোহন সিং এর একটি উক্তি, যেখানে মনমোহন সিং বলেছিলেন, যথার্থই বলেছিলেন, যে কোনো গণতান্ত্রিক দেশের প্রধানের যে কথা বলা উচিত তিনি সে কথাই বলেছিলেন। তিনি বলেছিলেন দেশের সম্পদে প্রথম অধিকার শিডিউল্ড কাস্ট, শিডিউল্ড ট্রাইব, ওবিসি, মাইনরিটি, শিশু, নারী এদের, অর্থাৎ যারা সংখ্যালঘু, যারা দুর্বল, যারা পিছিয়ে পড়া, তাদের দেশের সম্পদে বেশি অধিকার। অবশ্যই সত্যি কথা, গণতন্ত্রের মূল ভিত্তি তাই, আমাদের দেশের সংবিধানের মর্মবাণীটাই তাই, যে মহাত্মা গান্ধীর নাম করে শপথ নেন মাঝে মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার গোটা রাজনীতির ভিত্তিটাই ছিল এইটা।